আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ভিডিও ওকে আছে কিনা কমেন্টে জানাবে প্লিজ। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড এবং ভিডিও ওকে আছে কিনা কমেন্টে জানাও প্লিজ। আশরাফুল ইসলাম শাফিন, আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ভিডিও ওকে আছে কিনা কমেন্টে জানাবে। একজনকে আমি দেখতে পাচ্ছি, আশরাফুল ইসলাম শাফিন। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, সব অল ইজ ওকে। আশা করি সব ঠিক আছে। তাহলে আমি সরাসরি আলোচনা চলে যেতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে। আমাদের অর্ণব ভুইয়া, অর্ণবকে আজকে দেখতে পাচ্ছি। অর্ণব, ধন্যবাদ, তোমাকে অনেকদিন পরে দেখলাম লাইভ ক্লাসে। লাইভ ক্লাসে থাকা উচিত। লাইভ ক্লাসে না থাকলে তো তোমরা প্রশ্ন না করলে আমি বুঝবো কীভাবে সমস্যা কোথায়। ওকে, তাহলে আমরা সরাসরি আলোচনা চলে যাই। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস আছে। এই ক্লাসটা প্রথম থেকে তোমরা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, আর সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো, গত ক্লাসে আমরা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার 4 ধরনের মধ্যে পড়েছিলাম, যে প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া, অপ্রতিসম অ্যালকিনের সাথে প্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়াও শেষ হয়েছিল। আমরা আজকে আলোচনা করব প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া প্লাস অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া। এই দুইটা জিনিস আমরা আজকে ক্লিয়ার করব। ওকে, তো প্রথমত আমরা আলোচনা করব প্রতিসম অ্যালকিনের সাথে। তাহজিব আসছে, আমরা আলোচনা করব। দেখো, প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন দ্রুত বিক্রিয়া দিই। ওকে, তাহলে আমরা আগে কি নিতে হবে? একটা প্রতিসম অ্যালকিন নেব। দেখো, তাহলে একটা প্রতিসম অ্যালকিন আমরা নিলাম। প্রতিসম অ্যালকিন নিলাম। ওকে, একটি প্রতিসম অ্যালকিনের মধ্যে অপ্রতিসম বিকারক হাইড্রোজেন ব্রোমাইড নিলাম। ওকে, তাহলে আমরা কি হলো, প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া করব। আমরা করলে দেখা যাবে একটা হাইড্রোজেন একটা কার্বনে যুক্ত হবে, আর একটা ব্রোমিন অন্য কার্বনে যুক্ত হবে, দ্বিবন্ধনটা ভেঙে যাবে। তাহলে ব্রোমো ইথেন উৎপন্ন হবে, ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন। ওকে, তাহলে আমরা এই ব্রোমো ইথেন উৎপন্ন হলো। তাহলে এই বিক্রিয়াটার এভাবে হলো কেন, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে কিভাবে যেতে হবে? অর্থাৎ ক্রিয়া কৌশলে যেতে হবে, অর্থাৎ মেকানিজমে যেতে হবে। তাহলে তো এই বিক্রিয়াটা 3 ধাপে ঘটে। এই বিক্রিয়াটি 3 ধাপে ঘটে। ওকে, তাহলে প্রথম আমরা লিখব স্টেপ 1। প্রথম ধাপে কি হবে? এই যে অপ্রতিসম বিকারক তোমরা দেখতে পাচ্ছ, এই অপ্রতিসম বিকারক থেকে, যেহেতু আমরা বলছিলাম যে এগুলো হলো ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার মেকানিজম বিক্রিয়ার, তাহলে স্বাভাবিকভাবে প্রথম ধাপটাই হবে ইলেকট্রোফাইল প্রস্তুতি ধাপ। তার প্রথম ধাপটা কোত্থেকে ইলেকট্রোফাইলটা প্রস্তুত হবে? আক্রমণকারী বিকারক থেকে। মূলত নিজেই সে একটা ইলেকট্রোফাইল প্রস্তুত করবে। তাহলে আমরা লিখব কি, যে এই ধাপে ইলেকট্রোফাইল প্রস্তুত হবে। এই ধাপে ইলেকট্রোফাইল প্রস্তুত হবে। তাহলে দেখো, হাইড্রোজেন ব্রোমাইড যে রয়েছে,
এই হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে বিভাজনটা কি সুষম হবে না বিষম হবে? অবশ্যই বিষম হবে, তোমরা জানো, কারণ ব্রোমিনের তরিতির অন্তর্গতা বেশি, সে বন্ধন ইলেকট্রন যুগল নিয়ে যাবে, নিয়ে H+ প্রোটন তৈরি হবে, ব্রোমাইড আয়ন তৈরি হবে। তোমরা জানো ব্রোমাইড আয়ন আর কি H+ প্রোটন, এই দুইটার মধ্যে ইলেকট্রোফাইলকে অবশ্যই H+টা হলো কি ইলেকট্রোফাইল, সেই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, অ্যালকিনের পাই বন্ধনের ইলেকট্রনটাকে সে আকর্ষণ করবে। তো অবশ্যই স্টেপ 2-তে আমরা যেতে পারি। এই ধাপে দেখো এই ইলেকট্রোফাইলটা অ্যালকিনকে আক্রমণ করে কিন্তু কার্বনিয়াম আয়ন সৃষ্টি হবে, তাহলে এই ধাপে কার্বনিয়াম আয়ন গঠন হবে। এই ধাপে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হবে। তো তোমরা দেখো এখানে আমি যদি CH2 ডাবল বন্ড CH2 দেই, তাহলে দেখো তো আমরা ইলেকট্রোফাইল হিসেবে H+কে যখন আমরা দেব, তখন H+ যখন এই কার্বনে আক্রমণ করবে, খেয়াল করো, তাহলে এই কার্বনে আক্রমণ করলে পাই ইলেকট্রনটা জোড়াটা এখানে চলে আসবে, অর্থাৎ এইটা যখন এখানে আক্রমণ করে পাই ইলেকট্রন জোড়া এখানে চলে আসবে। খুব খেয়াল করো, তো চলে আসলে বলো তো এই জোড়া ইলেকট্রন দিয়ে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধনে CH3 হয়ে যাবে। তাহলে এই কার্বন ইলেকট্রন যখন এই কার্বনে চলে গেলে তখন এটার মধ্যে কি চার্জ হবে? পজিটিভ চার্জ। তাহলে কার্বনে পজিটিভ চার্জ সৃষ্টি হলো, এখানে CH3 হলো, তো এটার নাম হলো কার্বনিয়াম আয়ন। তাহলে এটা হলো কার্বনিয়াম আয়ন। এই জন্য আমরা বলতে পারি দ্বিতীয় ধাপটা হলো কার্বনিয়াম আয়ন সৃষ্টির ধাপ। ওকে, স্টেপ 3-তে আমরা যাব। তো এখন দেখো এই কার্বনিয়াম আয়ন সৃষ্টি হলো, এখন এই কার্বনিয়াম আয়ন কার সাথে যুক্ত হবে? ব্রোমাইড আয়নের সাথে। প্রথম ধাপে যে ব্রোমাইড আয়ন সৃষ্টি হয়েছিল, তো এইটা দেখো এইটার সাথে এটা যুক্ত হয়ে একটা প্রসম যৌগ সৃষ্টি করবে। তার মানে দুটা জিনিস একত্রে যুক্ত হয়ে যখন প্রসম যৌগ তৈরি হয়, তাহলে আমরা বলি যৌথ যৌগ। তাহলে এটা হলো যৌথ বিক্রিয়া, মানে আমরা বলতে পারি কি এটা অর্থাৎ কি আমরা বলতে পারি যে যৌথ মানে উৎপাদ, অর্থাৎ কি যৌথ বিক্রিয়ার উৎপাদ সৃষ্টিকারী ধাপ বলা যেতে পারে এটাকে। অথবা আমরা এটার নাম আর একটা নাম দিতে পারি যৌথ যৌগ সৃষ্টির ধাপ। হ্যাঁ, যৌথ যৌগ গঠন ধাপ। তার মানে তুমি দেখো ব্রোমাইড আয়ন কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হবে। দেখো এই কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হলে দেখো এই ব্রোমাইড আয়ন প্লাস মাইনাস একত্রিত হয়ে কি হবে? ব্রোমো ইথেন উৎপন্ন হয়ে যাবে। ওকে, এইভাবে 3টি ধাপে আমাদের বিক্রিয়াটি সম্পন্ন হবে। ওকে, তো আমার মনে হয় ওভারঅল 3টা ধাপই তোমরা বুঝতে পেরেছো। আমাকে স্যার লেট হয়ে গেছে, অসুবিধা নাই, বুঝছো কিনা আমাকে একটু জানাও। 3টি ধাপ যে সম্পন্ন হয়েছে তোমরা বুঝছো কিনা, ক্লিয়ারলি বুঝছো কিনা? দেখো প্রথম ধাপটা হলো ইলেকট্রোফাইল প্রস্তুতি ধাপ। দ্যাট মিনস এখানে ইলেকট্রোফাইল হলো পজিটিভ চার্জ। আমরা জানি ইলেকট্রোফাইল কাকে বলা হয়? ধনাত্মক চার্জযুক্ত আয়ন অথবা কোনো প্রসম অণু যা ঋণাত্মক চার্জকে আকর্ষণ করে তাকে ইলেকট্রোফাইল বলা হয়। দ্যাট মিনস এখানে ইলেকট্রোফাইল হলো এটা হাইড্রোজেন আয়নটা। এই ধাপে কার্বনিয়াম আয়ন সৃষ্টি দ্বিতীয় ধাপটা, কারণ এখানে দেখা যায় এই ইলেকট্রোফাইল যে অ্যালকিন যেহেতু ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া দেয়, তার মানে ইলেকট্রোফাইল যে সেটা তখন করবে কি কার্বনকে আক্রমণ করবে, পাই ইলেকট্রনের জোড়াটা এই কার্বনে চলে আসবে, হাইড্রোজেনের সাথে বন্ধন হয়ে CH3 হবে। তো এই কার্বন ইলেকট্রন এই কার্বনে চলে যাওয়ার কারণে এই কার্বনে পজিটিভ চার্জ হবে, কার্বনিয়াম আয়ন গঠন হবে। এই জন্য এই ধাপটার নাম হলো কার্বনিয়াম আয়ন সৃষ্টি ধাপ। এই ধাপে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়। তাহলে যৌথ যৌগ হবে কি? এই যে দ্যাট মিনস প্রথম ধাপে যে ব্রোমাইড আয়ন উৎপন্ন হলো আর দ্বিতীয় ধাপে যে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হলো, দুইটা মিলে যৌথ যৌগ সৃষ্টি হবে। ওকে, দুইটা মিলে যৌথ যৌগ সৃষ্টি হবে, এই জন্য এটা নাম হয়েছে যৌথ যৌগ গঠন ধাপ। একেবারে আমার মনে হয় ইনশাল্লাহ ক্লিয়ার ফুলফিলভাবে। আজকে আমাদের অর্ণব আজান আসে নাই, আমরা তোমাদের আরও অনেককে দেখতে পাচ্ছি না। আজান তো দেখতে পাচ্ছি না, আজানকে, সাইফ আল সুফিয়ানকে দেখতে পাচ্ছি না। এরপরে তোমার আরও তো কয়েকজন সবসময় ক্লাস করতো, অনলাইনে থাকতো, রূপক অনলাইনে ক্লাস করতো। অনলাইনের প্রতি তোমাদের এত ইন্টারেস্ট কম কেন? লাইভ তোমরা ক্লাস করলে সমস্যা হলো সাথে সাথে তোমাদের প্রবলেমগুলো তুমি রিফ্লেকশন করতে পারো, বুঝাইতে পারো, বলতে পারো। কথা হচ্ছে নি? ওকে, তাহলে আমরা এরপরে যেতে পারি।
তাহলে প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়া কমপ্লিট। তাহলে আমরা সর্বসাকল্যে তিন ধরনের যৌথ বিক্রিয়া শেষ করেছি। একটা ছিল প্রতিসম অ্যালকিনের সাথে প্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়া, অপ্রতিসম অ্যালকিনের সাথে প্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়া, প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া, যৌথ বিক্রিয়া শেষ করছি। এখন আমরা আলোচনা করব অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়া। ওকে, আচ্ছা, তাহলে আমরা আলোচনা করব অপ্রতিসম। দেখো, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়া। ওকে, তাহলে এখন এরকম ধরনের যৌথ বিক্রিয়া আবার দুই রকম হয়। এই অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম যৌথ বিক্রিয়া কয় রকম হতে পারে? আবার দুই রকম হতে পারে। জাস্ট এটা আমি আলাদাভাবে এখানে লিখে দিচ্ছি তোমাদের, তোমরা এখানে জাস্ট আমি এখানে লিখার পর আলাদাভাবে আক্রমণ বুঝবো। এই বিক্রিয়া আবার কয় রকম, এটা তোমরা মূলত এখানে লিখবা। এই বিক্রিয়া দুই প্রকার। ওকে, নাম্বার 1, একটা হলো মার্কোনিকভ নিয়ম। এটা আবার আরেকটা নাম বলা যায় পার অক্সাইডের অনুপস্থিতি। নাম্বার 2, খারাসের নিয়ম, অথবা আমরা বলতে পারি অ্যান্টি মার্কোনিকভ নিয়ম। অ্যান্টি মার্কোনিকভ নিয়ম। এটা আরেকটা নাম হয় পারক্সের ফলাফল। আমরা খেয়াল রাখবো এই অর্ণব, এখানে আমার মনে হয় সম্ভবত সাইফ আল সুফিয়ান উপস্থিত হয়েছে। আমার মনে হয় সাইফ আল সুফিয়ান উপস্থিত হয়েছ, আমার মনে হচ্ছে তোমাদের বন্ধু সাইফ আল সুফিয়ান। ফারদিন তো লাইভে ক্লাস করা উচিত। ফারদিন, মুসলিউদ্দিন রনিরও লাইভে দেখতাম ক্লাস করতো, নাফিসকে দেখতাম লাইভে ক্লাস করতো। হ্যাঁ, আমি আসলে তোমাদের শিবলিকেও দেখতাম যে লাইভে ক্লাস করতো, শফি মাহমুদকে দেখতাম, সাজ্জাদকে দেখতাম, ঠিক আছে, আজানকে দেখতাম, ফারদিনকেও দেখতাম, তানবীর মাঝে মাঝে ক্লাস করতো, তানবীর এখন করে না, সালমান মজুমদারকে দেখতাম, আহমেদ জিসানকে দেখতাম। তো তোমরা আসলে লাইভে ক্লাস করা উচিত। আমি জানি যে তোমরা লাইভে ক্লাস করলে তোমরা নিজেদের লাভ হবে, আমারও লাভ হবে। টুটুলও লাইভে ক্লাস করতো, কিন্তু টুটুল এখন লাইভে ক্লাস করে না, পরে ক্লাস দেখে সবসময় দেখছি। আমি আশা করবো যে তোমরা সবাই, নিয়ামুর রহমানকেও আমি দেখতাম ক্লাস করতো লাইভে, মোহাম্মদ সিফাতকেও দেখতাম, মাহিন তো সবসময় লাইভে ক্লাস করতো, এখন লাইভে ক্লাস করে না কিন্তু পরে ভিডিও দেখে। মিজানুর রহমান, আবদুল্লাহ, ফাহাদ, তামিনকেও দেখতাম, মিশকাতকে তো সর্বদাই দেখতাম লাইভে ক্লাস করতে, মশিউরকে দেখতাম, কিন্তু তো মশিউর, মিশকাত এরা তো, অনয়কে দেখতাম, নাবিদা, অনিমকে দেখতাম, অনিমও ক্লাস করতো, ফাহিম সামিকেও দেখতাম ক্লাসে লাইভে, ফুয়াদকেও দেখতাম। তো রূপক তো সবসময় ক্লাস করতো, তাহমিদ রূপক। তো আমি আশা করব তোমরা লাইভে এসে উপস্থিত থাকলে তোমাদের সবার জন্যই মঙ্গল হবে, আমার জন্য তো হবে, তোমাদের জন্য হবে। কারণ তোমরা নিজেরা না বুঝলে তো প্রশ্ন যদি না করো তাহলে বুঝবো কীভাবে। তাহমিদ রূপককে এখন আমি দেখতে পাচ্ছি। মুসলিম উদ্দিন রনির বার্থডে, তাহলে হ্যাপি বার্থডে মুসলিম উদ্দিন রনি। সাইফ আল সুফিয়ানকে আমি দেখতে পাচ্ছি, তাহমিদ রূপককেও আমি দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। রূপক অনলাইনে ক্লাসে থাকবা সব সময়। দেখো, আমরা প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া শেষ করলাম এগুলার মেকানিজম সহকারে। এখন আমরা বলছিলাম যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যুক্ত বিক্রিয়া দেখবা। তাহলে এই বিক্রিয়া আমরা আবার বলছিলাম দুই প্রকার, একটা হলো মার্কোনিকভ নিয়ম, বা এটাকে আমরা বলি পারক্সাইডের অনুপস্থিতি, অথবা এটার খারাসের নিয়ম। আরেকটা নাম হলো, আরেকটা প্রকার হলো খারাসের নিয়ম বা অ্যান্টি মার্কোনি নিয়ম, বা মার্কোনিকভের বিপরীত নিয়ম, অথবা আমরা পারক্সাইড ফলাফল বলতে পারি। তাহলে এই দুই ভাগে বিভক্ত কিন্তু এই অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া।
তা আমরা প্রথমটা পড়ব, সেটা হলো মার্কোনিকভ নিয়মটাই আমরা প্রথমে আলোচনা করব। লিখবো আমরা মার্কোনিকভ নিয়ম। মার্কোনিকভ ওকে মার্কোনিকভ নিয়ম। তাহলে আমরা একটা অপ্রতিসম অ্যালকিন বেছে নিই, মনে করো প্রোপিন বেছে নিলাম। তাহলে প্রোপিনে দেখো অপ্রতিসম অ্যালকিন কিভাবে হলো, কারণ এই অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটির মধ্যে সমান সংখ্যক হাইড্রোজেন নেই, এখানে দুইটা এখানে একটা। তার মানে কি অপ্রতিসম অ্যালকিনে কার্বনের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা ভিন্ন, এই কারণে এটা অপ্রতিসম অ্যালকিন। ওকে, তাহলে এখন হাইড্রোজেন ব্রোমাইড তুমি যোগ করবা। হাইড্রোজেন ব্রোমাইড যোগ করলে তা আমি দ্রব্য স্যার আমি নোটিফিকেশন পাই নাই। আচ্ছা ঠিক আছে, অর্ণব, কালের বিবর্তনে সবাই হারিয়ে গিয়েছে, অসুবিধা নেই, হারিয়ে গিয়েছে, ক্লাস করলেই তো হয়। তবে হারিয়ে যাক আর যাই যাক, তবে ক্লাসগুলো ঠিকঠাক মতো করা উচিত আমার মনে। লাইভে করলে সবচেয়ে ভালো, আর যদি না করতে পারো ক্লাস তো থাকেই, ক্লাস করে নিলেই হয়, অসুবিধা নেই। এখানে কথা হলো বোঝা উচিত, কারণ এটা তো বিপদ থেকে বাঁচার জন্য আমরা এই বিকল্প রাস্তাটাকে বেছে নিয়েছি। আর এখানে আমার মনে হয় না যে বাস্তব ক্লাস থেকে কোনো অংশটা কম হচ্ছে, বরঞ্চ আমার কোনো ক্ষেত্রে বাস্তব ক্লাস থেকে আরও বেশি পরিমাণ সাপোর্ট দিচ্ছে কিন্তু টেকনিক্যালি এই ডিজিটাল ক্লাস। আমার মনে হয় কারণটা কি, অনেক সময় বাস্তব ক্লাসে আমি কথাটা বলে ফেললে এই কথাটা কিন্তু তুমি রিভিউ করতে পারছো না, কিন্তু যদি সম্ভব হয় এখানে কিন্তু আমি বারবার তুমি ইচ্ছা করলে একটা কথা 2 বার 3 বার 4 বার শুনতে পারতেছো। এটা তোমাদের জন্য অনেক বেশি বেনিফিটেড। হ্যাঁ, মানে আমার জন্য অনেক কষ্ট, কারণ একটা লাইভ ক্লাস নিতে দেখা যায় বাস্তব ক্লাস নিতে যত না পরিশ্রম, লাইভ ক্লাস নিতে তার 10 গুণ বেশি পরিশ্রম হয়। আমরা নিজেরা এগুলা বুঝি, কারণ টানা কথা বলতে হয়, শরীরের উপর অনেক বেশি প্রেশার পড়ে। এখানে তো কোনো স্পেস নাই বা গ্যাপ নেই যে বসে বসে বা কোথাও করতে পারে, দাঁড়িয়ে থেকে টানা কথা বলতে হয়, এই জন্য অনেক সমস্যা হয়, ফিজিক্যাল ফিটনেস নষ্ট হয়ে যায়। আসলে লাইভ ক্লাস থেকে এইভাবে ক্লাসটা অনেক বেশি ঝামেলা। আচ্ছা যাই হোক, তারপরে দেখো এই যে মার্কোনিকভ নিয়মে আমরা দেখো, আমি জাস্ট এখানে তোমরা এখানে মনোযোগ দিয়ে বুঝো যে এই হাইড্রোজেন ব্রোমাইডে হাইড্রোজেন কিন্তু এই কার্বনে যুক্ত হতে পারে, আবার এই কার্বনে যুক্ত হতে পারে। ব্রোমিনও ইচ্ছা করলে এই কার্বনে যুক্ত হতে পারে, এই কার্বনে যুক্ত হতে পারে। যখন হাইড্রোজেন এনে যুক্ত হবে ব্রোমিন এই কার্বনে যুক্ত হবে, যদি হাইড্রোজেন এনে যুক্ত হবে ব্রোমিন এই কার্বনে যুক্ত হবে। তার মানে 1 নম্বর কার্বনও ব্রোমিন যুক্ত হতে পারে, 2 নম্বর কার্বনও ব্রোমিন যুক্ত হতে পারে। তার মানে 2 ধরনের উৎপাদ কিন্তু দেয়া সম্ভব হচ্ছে, দেখা যাচ্ছে। তো দেখো এই প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা এমন ছিল না। প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে তুমি যেভাবে যুক্ত করো না কেন, প্রোডাক্ট কিন্তু একটাই দিত, একটাই সিঙ্গেল প্রোডাক্ট উৎপন্ন হতো। কিন্তু এখানে কিন্তু ডাবল প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। এই ডাবল প্রোডাক্ট উৎপন্ন হয় বিদায় কোনটা প্রধান উৎপাদ হবে এইটা আইডেন্টিফিকেশনের জন্য বিজ্ঞানী মার্কোনিকভ একটি নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 2 ধরনের প্রোডাক্ট কিন্তু তোমরা দেখতে পাবা। সেটা হলো কি, যদি ব্রোমিনটা এই কার্বনে যুক্ত হয় আর হাইড্রোজেনটা এনে যুক্ত হয়, তাহলে কি হচ্ছে CH3 CH2 CH2 Br, তাহলে 1 ব্রোমো প্রোপেন হচ্ছে। ওকে, আবার তুমি যদি দেখো এই ব্রোমিনটা এই কার্বনে যুক্ত হয়, তাহলে CH উপরে কি Br, তাহলে CH3, এটা হলো 2 ব্রোমো, 2 নম্বরে ব্রোমিন, 2 ব্রোমো প্রোপেন হচ্ছে। ওকে, 2 ধরনের উৎপাদে উৎপন্ন হচ্ছে। এখন কোনটা প্রধান উৎপাদ হবে, দুইটাই কি কারেক্ট, নাকি দুইটার মধ্যে যে কোনো একটা প্রধান উৎপাদ হবে? অবশ্যই দুইটার মধ্যে যে কোনো একটি। ডাবল প্রোডাক্ট যখন উৎপন্ন হওয়ার পসিবিলিটি থাকবে কোনো রাসায়নিক বিক্রিয়া, মনে রাখবে দুইটাই কিন্তু প্রধান উৎপাদ না, এর মধ্যে একটা মেজর প্রোডাক্ট হবে আর একটা মাইনর প্রোডাক্ট হবে, একটা প্রধান উৎপাদ হবে আর একটা কিন্তু সহকারী উৎপাদ হবে। এখন কোনটা প্রধান উৎপাদ হবে এটার জন্য একটা প্রিন্সিপাল বা নীতি থাকে, দুইটার মধ্যে কোনটা প্রধান উৎপাদ এটার জন্য এই নীতিটা হলো মার্কোনিকভ নিয়ম দিয়েছেন বিজ্ঞানী মার্কোনিকভ, এটা দিয়েছেন। দেখো এখানে কিন্তু পারঅক্সাইডের উপস্থিতি নাই এই বিক্রিয়ায়, সুতরাং এই জন্য এটা পারঅক্সাইডের অনুপস্থিতি বলা হয়। মার্কোনিকভের নিয়ম অনুযায়ী উনি বলছিল যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়া, এটা কিন্তু শিখতে হবে, মার্কোনিকভ নিয়মটা শিখতে হবে। আমি যেভাবে বলছি এভাবে লেখাটাই উত্তম। অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়ায় অপ্রতিসম অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটির যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, দেখো এই দুইটার মধ্যে এনে একটা হাইড্রোজেন, এটা দুইটা হাইড্রোজেন, যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে বিকারক অনুর হাইড্রোজেন পরমাণু অথবা ধনাত্মক অংশ, এনে হাইড্রোজেন আছে বিধা হাইড্রোজেন বলতেছো, হাইড্রোজেন না থাকলে ধনাত্মক অংশ হতে পারে, যেমন পটাশিয়াম সায়ানাইড, এক্ষেত্রে পটাশিয়াম কিন্তু ধনাত্মক অংশ। তারপরে এই টাইপের আর কি ধনাত্মক অংশ বা হাইড্রোজেন পরমাণু কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে ওই কার্বনে যুক্ত হবে, দ্যাট মিনস এটার মধ্যে যুক্ত হবে। তো এটাতে হাইড্রোজেন যুক্ত হলে কি হবে, CH3 হবে। তাহলে ডান পাশে CH3 আছে কোথায় দেখো তো এটাতে, তাহলে 2 ব্রোমোপ্রোপেনটা প্রধান উৎপাদ হবে, তাহলে ওনার নিয়ম অনুযায়ী। ওকে, তাহলে দ্যাট মিনস মার্কোনিকভ নিয়ম অনুযায়ী এটা প্রধান উৎপাদ, অর্থাৎ এটা হয় 90%,
যেটাকে আমরা বলি প্রধান উৎপাদ। ওকে, আর এটা হলো 10%, এটাকে আমরা বলি সহকারী উৎপাদ। ওকে, তাহলে আমরা মোটামুটি এই দুটা জিনিস দেখলাম, যে প্রধান উৎপাদ আর সহকারী উৎপাদ। প্রধান উৎপাদটা 90% হচ্ছে, এটা 10% হচ্ছে, অর্থাৎ এটা হলো প্রোডাক্ট পাওয়ার পসিবিলিটির উপর ভিত্তি করে এই পার্সেন্টেজটা আইডেন্টিফাই হয়েছে, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। এখন একটা জিনিস হলো আমরা জানতে চাই যে আসলে মার্কনি কেন এই কথাটা বললেন যে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটির যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, বিকারক কোন হাইড্রোজেন পরমাণু ওই কার্বনে যুক্ত হবে, অর্থাৎ 2 ব্রোমোপ্রোপেন উৎপাদ প্রধান উৎপাদ দিবে। তো এখন স্বাভাবিকভাবে দুটি উৎপাদের মধ্যে 2 ব্রোমোপ্রোপেনটা কেন প্রধান উৎপাদ হলো, এর উত্তর যদি তুমি খুঁজতে চাও তাহলে যেতে হবে, আমি বলছিলাম যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার প্রধান উৎপাদ কেন হয়, অর্থাৎ বিক্রিয়াটা কেন এমন হয়, উৎপাদটা কেন এমন হয়, এই কারণগুলো যদি আমরা খুঁজতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে মেকানিজমে বা ক্রিয়া কৌশলে। অর্থাৎ ক্রিয়া কৌশল এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দিয়ে দিবে। তাহলে আমাদের স্বাভাবিকভাবে 2 ব্রোমোপ্রোপেনটা প্রধান উৎপাদ হওয়ার কারণ ব্যাখ্যা দিবে কে, মেকানিজম। তাহলে আমরা বলবাম এই বিক্রিয়াটা 3 ধাপে ঘটবে। তো এই ধাপে, প্রথম ধাপে ইলেকট্রোফাইল প্রস্তুত হবে, অ্যাজ ইউজুয়াল যেমনি আছে এমনি হবে, অসুবিধা নেই। এই ধাপে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হবে। বাট কার্বনিয়াম আয়ন সৃষ্টি হওয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রোপিন আমরা দিয়েছিলাম, এখানে এই হাইড্রোজেন কিন্তু এই কার্বনও যুক্ত হতে পারে, এই কার্বনও যুক্ত হতে পারে। তার মানে কি, এখানে কিন্তু 2 রকম কার্বনিয়াম আয়ন সৃষ্টি হওয়ার পসিবিলিটি রয়েছে, 2 রকম কার্বনিয়াম আয়ন সৃষ্টি হওয়ার পসিবিলিটি রয়েছে। তো আমরা 2 রকমই লিখবো। তাহলে যদি মনে করো এই কার্বনে যুক্ত হয় তাহলে হয়ে যাবে CH3। খেয়াল করো এখানে কিন্তু হাইড্রোজেনের মধ্যে কিন্তু ইলেকট্রন নাই, তাহলে বন্ধন তৈরি হতে ইলেকট্রন প্রয়োজন। যখন এই কার্বনে যুক্ত হবে পাই ইলেকট্রন যুগল এখানে চলে আসে, এখানে CH3 হবে, এই কার্বনে পজিটিভ চার্জ হবে। দ্যাট ইজ ঘটনাটা ঘটবে এরকম, CH3 এখানে কার্বনে পজিটিভ চার্জ, এখানে CH3 হয়ে যাবে। তাহলে এটা হবে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। ওকে, আবার দেখো যদি এই কার্বনে যুক্ত হয় তাহলে এখানে CH2 হবে, এখানে দেখো এখানে CH2 হবে, এখানে পজিটিভ চার্জ হবে। তার মানে এখানে CH2 হবে, এখানে CH2, এখানে পজিটিভ চার্জ হবে। ওকে, তাহলে এটা হলো 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। কারণটা কি, যে কার্বনের মধ্যে পজিটিভ চার্জ থাকবে, এই পজিটিভ চার্জ যুক্ত কার্বন 2টা কার্বনের সাথে যুক্ত বিদায় 2 ডিগ্রি, পজিটিভ চার্জ যুক্ত কার্বন একটি কার্বনের সাথে যুক্ত বিদায় কি, এটা 1 ডিগ্রি। তাহলে আমরা এটাকে লিখবো 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তোমরা একটা জিনিস খেয়াল করছো এখানে যে 2 ধরনের কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়েছে। ওকে, স্টেপ 2-তে। তাহলে এই 2 ধরনের কার্বনিয়াম আয়নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সৃষ্টি হলো। তো কার্বনিয়াম আয়নের তোমাদেরকে কাকে বলে আমরা পড়িয়েছিলাম যে একক ধনাত্মক চার্জযুক্ত কার্বোক্যাটায়নকে কার্বনিয়াম আয়ন বলা হয়। আবার এটাও পড়িয়েছিলাম কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম ছিল 3 ডিগ্রি গ্রেটার দেন, 2 ডিগ্রি গ্রেটার দেন, 1 ডিগ্রি গ্রেটার দেন মিথাইল কার্বনিয়াম আয়ন। তোমাদের এই কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম ব্যাখ্যা করা হয়েছিল কোন প্রভাব দিয়ে, মনে আছে কিনা, যে ইলেকট্রনিক প্রভাব দিয়ে। এগুলো মনে রাখতে হবে, এগুলো MCQর জন্য। এবং এখানে আমাদের ওই আগের ক্লাসের যে বেসিকগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে। তো আমরা বলেছিলাম যে যেহেতু 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক স্থায়ী 1 ডিগ্রি থেকে, বোঝাই যাচ্ছে, কারণ দাতা পরমাণু বেশি, পজিটিভ চার্জ 2 দিকে ছড়িয়ে যাবে, এই কারণে নেগেটিভ চার্জের প্রতি আকর্ষণ করবে, এই কারণে এটা বেশি স্থায়ী হবে। তো 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন থেকে অধিক স্থায়ী। যেহেতু 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন স্থায়ী, তাহলে বিক্রিয়াস্থলে এটা বেশি থাকবে। তা আমরা জানি রাসায়নিক বিক্রিয়ার সময় মেকানিজমে যেটি বিক্রিয়াস্থলে বেশি থাকে সেটাই কিন্তু প্রধান উৎপাদ দেয় নিয়ম অনুযায়ী। তাহলে স্বাভাবিকভাবে দেখা যাবে এটা যেহেতু বেশি সক্রিয় হবে, দ্যাট মিনস সে উৎপন্ন হওয়ার সাথে সাথে আশেপাশে অন্যরকম আয়নের সাথে যুক্ত হয়ে সে প্রশমিত হয়ে যাবে। বাট এটা কিন্তু আক্রমণকারী বিকারকের উপর ডিপেন্ড করবে, মানে সে ওয়েট করবে। তাহলে বিক্রিয়াস্থলে বেশিক্ষণ এটা থাকা মানে কি, আক্রমণকারী বিকারক তাকে আক্রমণ করে যে খুঁজে পাবে। মনে করো তুমি স্টেশনে তোমার বন্ধুর জন্য যদি অপেক্ষা না করো তাহলে তোমার বন্ধু কিন্তু তোমাকে যে খুঁজে পাবে না। তো তুমি যে জায়গায় থাকার কথা সেই জায়গায় কিন্তু থাকতে হবে, অনেকক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু না আসে। এটা হলো তোমার বন্ধু, তুমি এলো এটা। তাহলে দ্যাট মিনস এই তোমরা দুইজনের মধ্যে দ্যাট মিনস এই বন্ধু করছে কি, তার মানে অ্যাক্টিভিটি বেশি, সক্রিয়তা বেশি, তারা বেশি, সে তোমার ফালাই এসে মানে ওই বন্ধুর অপেক্ষা না করে চলে গেল। তার মানে কি, তো সে কিন্তু থাকলো না।
কিন্তু সেও উপস্থিত থাকলো, স্থায়ী থাকলো, তো স্বাভাবিক কারণে সে কিন্তু এসে তাকে পাবে, সে যুক্ত হবে এবং প্রধান উৎপাদ সেই দিবে। ওকে, অর্থাৎ এই জন্য তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এখান থেকে বুঝবো যে বিক্রিয়াস্থলে যার উপস্থিতিটা বেশি হবে, অর্থাৎ যে বেশি স্থায়ী হবে সেই প্রধান উৎপাদ দিবে। তাহলে 2 ডিগ্রি কার্বনিয়াম 1 ডিগ্রি কার্বনিয়ামের মধ্যে আমরা বলছি 2 ডিগ্রি কার্বনিয়াম অধিক স্থায়ী, তাহলে বিক্রিয়াস্থলে এটাই কিন্তু বেশি থাকবে, তার মানে ব্রোমাইড আয়ন তাকে খুঁজে পাবে, তার সাথে যুক্ত হতে পারবে এবং প্রধান উৎপাদ দিবে। এই জন্য দেখা যাচ্ছে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক স্থায়ী বিদায় ব্রোমাইড আয়ন যে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নকে আক্রমণ করে প্রধান উৎপাদ সহজে দিতে পারবে, অর্থাৎ ব্রোমাইড আয়ন যা সহজে আক্রমণ করবে করে প্রধান উৎপাদ দিবে 2 ডিগ্রি ব্রোমাইড। 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নটা বেশি স্থায়ী বিধে ব্রোমাইড আয়ন 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নকে সহজে আক্রমণ করে 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন করবে, অর্থাৎ 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন করবে। ওকে, তোমরা অবশ্যই একেবারে ভালোভাবে বুঝতে পেরেছো 2 ব্রোমো প্রোপেন প্রধান উৎপাদ দিবে, একদম ফুলফিলভাবে ক্লিয়ার, আশা করি একদম ভালোভাবে ক্লিয়ার। দেখো 2 ব্রোমো প্রোপেন প্রধান উৎপাদ দিল। দেখো তো আমরা বলছিলাম যে 2 ব্রোমো প্রোপেনটা কেন প্রধান উৎপাদ, এর কারণ কিন্তু আমরা খুঁজে পেয়েছি। এখন আমাকে তোমরা একটা প্রশ্নের উত্তর দাও যে এই 2 ব্রোমো প্রোপেন প্রধান উৎপাদ নির্ধারণকারী ধাপ কোনটা। এখানে 3টি ধাপ আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এই 3টি ধাপের মধ্যে কোন ধাপটি এই প্রধান উৎপাদ নির্ধারণকারী ধাপ হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ কোন ধাপটি প্রধান উৎপাদটাকে সিলেক্ট করে দিয়েছে যে এটা প্রধান উৎপাদ হবে, এর কারণটা আমরা কোন ধাপ থেকে খুঁজে পাই। অর্থাৎ প্রধান উৎপাদ সৃষ্টিকারী ধাপ যে আসলে 2 ব্রোমো প্রোপেন হবে, এই 2 ব্রোমো প্রোপেন যে প্রধান উৎপাদ হবে, এই প্রধান উৎপাদ সিলেক্টকারী বা নির্বাচনকারী ধাপ কোনটা হিসেবে আমরা বুঝতে পারবো, কোন ধাপটা আমাদেরকে বলে দিবে এটা প্রধান উৎপাদ দিবে। আমাকে একটু বলবে সবাই, কমেন্টে জানাবে। স্টেপ 2, সাইফ আল সুফিয়ান অবশ্যই সুন্দরভাবে বুঝতে পেরেছো স্টেপ 2টা, কারণ স্টেপ 2 আমাকে বলে দিচ্ছে যে যেহেতু 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নটা অধিক স্থায়ী তাই এটা প্রধান উৎপাদ দিবে। তাহলে আমরা কখনোই যদি এমসিকিউতে এই প্রশ্নটা আসে যে মার্কোনিকভ নিয়মে প্রধান উৎপাদ নির্ধারণকারী ধাপ কোনটি, তাহলে অবশ্যই তোমরা এখন আসলে ইজিলি বলতে পারবে মার্কোনিক নিয়মে প্রধান উৎপাদ নির্ধারণকারী ধাপ হবে দ্বিতীয় ধাপটি। তা আশা করি ইনশাল্লাহ একদম ভালোভাবে বুঝছো, ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারার কথা। তাহলে প্রধান উৎপাদ নির্ধারণকারী ধাপ হবে স্টেপ 2, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্ক হলো তোমরা এরকমভাবে সেম প্রসেসে বিক্রিয়া একটা মেকানিজম দেখাবে, CH3 CH2 CH ডাবল বন্ড CH2 SBr, অর্থাৎ বিউটিন 1 এর সাথে হাইড্রোজেন ব্রোমাইডের, কারণ যেহেতু এটা বোর্ডে আসছে বিউটিন 1 এর সাথে, আমি কিন্তু প্রোপিন 1 এর সাথে হাইড্রোজেন ব্রোমাইডের যৌথ বিক্রিয়ার মার্কোনিক নিয়মের ক্রিয়া কৌশলটা দেখাইছি। তোমরা বিউটিন 1 এর সাথে হাইড্রোজেন ব্রোমাইডের মার্কোনিক নিয়মের যৌথ বিক্রিয়ার মার্কোনিক নিয়মের ক্রিয়া কৌশলটা লিখবা, লিখে তোমরা অবশ্যই মেসেঞ্জারে আমাকে পাঠাবা। আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই পারবে, কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে দেখো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকস আমরা আলোচনা করার কথা ছিল, যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়া কৌশল, সেটা একদম ভালোভাবে আমার মনে হয় বুঝতে পেরেছো। সবাই বুঝতে পেরেছো কিনা, ওভারঅল ফুলফিল টপ টু বটম কোথাও কোনো প্রবলেম আছে কিনা, বা বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা কোনো ধাপটা আবার বোঝাতে হবে কিনা আমাকে একটু কমেন্টে জানাও, যে তাহলে আমি সরাসরিভাবে আর পরবর্তী ধাপে বা পরবর্তী টপিকসে আমি চলে যেতে পারবো। তোমরা সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। যারা আসো এখানে সবাই আমাকে একটু কমেন্টে জানাও যে বুঝতে পেরেছো কিনা, ফুলফিল বুঝছো, পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছো, বুঝছি। সাইফ আল সুফিয়ান ধন্যবাদ, আর অন্যরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি সরাসরি এর পরের নিয়মে চলে যাবো। আমি বলছিলাম যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়া 2 ধরনের, একটা কি ছিল মার্কোনিকভ নিয়ম, অথবা আমরা বলতে পারি পারঅক্সাইডের অনুপস্থিতি, আরেকটা বলছিলাম আমরা অ্যান্টি মার্কোরি নিয়ম বা খারাসের নিয়ম বা পারঅক্সাইড ফলাফল। এখন আমরা চলে যাব অ্যান্টি মার্কোরি নিয়ম বা খারাসের নিয়ম বা পারঅক্সাইড ফলাফলে। তো স্যার এটা যদি যায় তাহলে আমাকে আগে বুঝতে হবে পারঅক্সাইডটা কি জিনিস। পারঅক্সাইড তো আমরা ভালোভাবেই চিনি, তবে আমি এখানে আলোচনা করব যে পারঅক্সাইডের উৎপত্তিটা কোত্থেকে হয়, এটা আগে জানার পর এরপরে যাব। তোমরা জানো অক্সাইড কি? অক্সাইড হলো অক্সিজেনের যে যোজনী থাকে, সাধারণ যোজনী 2,
এই অক্সিজেনের সাধারণ যোজনী দুই বিনিময় করে যে যৌগগুলো গঠিত হয় তাকে আমরা বলি সাধারণ অক্সাইড। যে অক্সাইডগুলো গঠিত তাকে বলি আমরা সাধারণ অক্সাইড। যেমন তুমি দেখো, আমরা যদি বলি হাইড্রোজেন অক্সিজেনের সাথে যোজনী বিনিময় কিন্তু পানি তৈরি করে, এটা আমরা বলি সাধারণ অক্সাইড। এই তার থেকে সাধারণ অক্সাইডের থেকে একটা অক্সিজেন বেশি হয়ে যে যৌগ উৎপন্ন হয় আমরা বলি কি, তাকে পার অক্সাইড। পার শব্দের অর্থ বেশি, এটাকে আমরা পার অক্সাইড বলি। তাহলে পার অক্সাইড থেকে আরও একটা অক্সিজেন বেশি হলে আমরা বলি সুপার অক্সাইড। তো এই অক্সাইডগুলোর প্রকৃতি কিন্তু এইভাবে নির্ধারিত হয়। জেনারেল যোজনী বিনিময় করে অক্সিজেনের যেটা হয় তাহলে সাধারণ অক্সাইড। সাধারণ অক্সাইড থেকে একটা অক্সিজেন বেশি হলো কি, পার অক্সাইড। পার অক্সাইড থেকে আরও একটা অক্সিজেন বেশি হলো কি, সুপার অক্সাইড। ওকে, এই পর্যন্ত যদি বুঝো তাহলে আমরা সেম প্রসেসে জৈব যৌগের মধ্যে আমি যদি বলি, আমাকে একটু উত্তর দাও দেখি। এই যে আমরা এখানে একটা যৌগ লিখলাম, আমাকে কি বলতে পারবে এই সাধারণভাবে এই যৌগটা কি ধরনের যৌগ? আর ও আর, এটা মূলত কি ধরনের যৌগ? আমাকে একটু কমেন্টে জানাও যে আসলে এটা কোন প্রকৃতির যৌগ। আর ও আর, আর ও আর মানে কি, এটা কোন প্রকৃতির যৌগ? আমাকে একটু কমেন্টে জানাও। আশা করি সবাই পারবা, পারার কথা, না পারার তো কথা না, কারণ এগুলা তো পড়াই আসছি, এগুলো ফাটাফাটি ভাবে তোমরা পারার কথা। আমাকে একটু কমেন্টে জানাও যে এটা কোন ধরনের যৌগ। আমি যে জৈব একটা লেখলাম আর ও আর, বা অ্যালকাইল রেডিক্যাল দুইটা মাঝখানে অক্সিজেনের দুইটা যোজনীকে শেয়ার করে যে যৌগটা উৎপন্ন হয়েছে, এটা কোন ধরনের যৌগ? এটাকে আমরা কি যৌগ বলবো? সাইফ আল সুফিয়ান, তাহজিব, অর্ণব, রূপক, সাফিন, তাড়াতাড়ি বলো, তোমাদের তো পারার কথা। ইথার, থ্যাংক ইউ। তাহলে বুঝতে পেরেছো ইথার। তাহলে দেখো তো, জৈব যৌগে ইথার কিন্তু অক্সিজেনের দুইটা যোজনী বিনিময় করে কিন্তু এই যৌগটা উৎপন্ন হয়েছে, তাই না? তো আমাকে অবশ্যই এখানে একটা ব্যাপার খেয়াল করো, তাহলে ইথার হলো জৈব অক্সাইড বলা যায় এটাকে। খেয়াল রাখো, ইথারকে আমরা বলতে পারি কি, এক ধরনের জৈব অক্সাইড। ওকে, আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝছো। ইথার কিন্তু এক ধরনের জৈব অক্সাইড। ওকে, কারণ যেহেতু অক্সিজেনের দুটি যোজনী বিনিময় করে এই যৌগটা তৈরি হয়েছে এককভাবে আর কি। খেয়াল রাখো, এটা জৈব অক্সাইড। এখন এই জৈব অক্সাইডে আমরা বলছি কি, অক্সাইডের মধ্যে যদি তার অক্সাইডে যে পরিমাণ অক্সিজেন থাকে তার 4টা একটা অক্সিজেন বেশি থাকে, মানে কি পার অক্সাইড। তাহলে এখন জৈব পার অক্সাইড কেমনে হবে? আর একটা অক্সিজেন যদি এখানে আসে, আমি আরও একটা অক্সিজেন দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? সাধারণ অক্সাইডের চেয়ে আরও একটা অক্সিজেন বেশি হলো, তার মানে কি এটারাই আমরা বলি পার অক্সাইড। এটা R2O2 হিসেবে লেখা যায়। ওকে, এটাকে R2O2 হিসেবে লেখা যায়। দেখো, আর দুইটা অক্সিজেন দুইটা, R2O2, এটা জৈব পার অক্সাইড। তা আমার মনে হয় ব্যাপারটা তোমরা ক্লিয়ার। তাহমিদ, রূপক, তাই আমার মনে হয় তোমরা ব্যাপারটা ক্লিয়ার। তোমরা অবশ্যই খেয়াল করেছো যে R2O2 হলো কি জৈব পার অক্সাইড। ওকে, তা আমরা এখানে দেখো, এখানে কিন্তু জৈব R2O2 নামক জৈব পার অক্সাইড কিন্তু ছিল না। কোথায়? মার্কোনিকভ নিয়মে। আমরা পড়তে যাচ্ছি এখানে কি, অ্যান্টি মার্কোনিকভ নিয়ম বা খারাসের নিয়ম। তো আমরা লিখবো খারাসের নিয়ম নাম্বার 2। খারাসের নিয়ম, বা এটাকে আমরা বলতে পারি অ্যান্টি মার্কোনিকভ নিয়ম, অর্থাৎ মার্কোনিকভ নিয়মের বিপরীত নিয়ম, অথবা এটা বলা যায় পার অক্সাইড ফলাফল। কারণ পার অক্সাইড ফলাফল কোনো কারণ পার অক্সাইডের উপস্থিতিতে এটা হয়। তাহলে আমি লিখলাম এখানে পার অক্সাইড R2O2। দেখো, আগে যেটা ছিল, আগে যেটা ছিল যে পার অক্সাইড এখানে ছিল না, এবার কিন্তু পার অক্সাইডের উপস্থিতি আছে। তো পার অক্সাইডের উপস্থিতি থাকলে আমরা বলছিলাম যে পার অক্সাইড কি করে উৎপাদটাকে চেঞ্জ করে দিবে। আগে যে প্রধান উৎপাদ ছিল কি 2 ব্রোমোপ্রোপেন, এটা এখন হয়ে যাবে মাইনর প্রোডাক্ট। এটা হয়ে যাবে 1 ব্রোমোপ্রোপেনটা হয়ে যাবে মাইনর, 2 ব্রোমোপ্রোপেনটা হয়ে যাবে মাইনর প্রোডাক্ট, দ্যাট ইজ 1% হবে। এটা 1% হবে। আর এটার নাম হলো সহকারী উৎপাদ হবে, সহকারী উৎপাদ। আর এটা হয়ে যাবে প্রধান উৎপাদ, 99% হবে এটা। এটা হয়ে যাবে প্রধান উৎপাদ। তার মানে দেখো, প্রধান উৎপাদ কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে, প্রধান উৎপাদ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, অর্থাৎ প্রধান উৎপাদ যেটা ছিল ওটা কিন্তু চেঞ্জ হয়ে অর্থাৎ বিকল্প একটি উৎপাদ তৈরি করেছে। তারা অর্থাৎ মার্কোনিকভ নিয়মের প্রধান উৎপাদ যা, অ্যান্টি মার্কো নিয়মে কিন্তু প্রধান উৎপাদ তার উল্টা। এই কারণে এটা নাম হয়েছে অ্যান্টি মার্কোনিকভ নিয়ম। অর্থাৎ খারাসের নিয়ম মূলত আবিষ্কার করছে বিজ্ঞানী খারাস এটা, বাট যেহেতু মার্কোনিকভ নিয়মের প্রোডাক্ট, যে মূল প্রোডাক্ট যেটা হয় খারাসের নিয়মে তার উল্টা হয়,
এই কারণে খারাসের নিয়মের আর একটা নাম হয় অ্যান্টিমার্কোনির নিয়ম। আর এর খুব খেয়াল করো, তো অ্যান্টিমার্কোনি নিয়মটার নাম রাখার কারণটা কি, মার্কোনি নিয়মের বিপরীত উৎপাদ তৈরি করে এই কারণে। আর বিপরীত উৎপাদ তৈরি করার জন্য সাহায্য করে কে, পারক্সাইড। কারণ পারক্সাইড উপস্থিতির কারণে কিন্তু প্রধান উৎপাদটা চেঞ্জ হয়ে যায়। এই কারণে এটার আরেকটা নাম হলো পারক্সাইড ফলাফল। তো এই বিক্রিয়াটার তিনটা নাম হয়। তিনটা নাম কি কি? একটা হলো খারাসের নিয়ম আবিষ্কারকের নাম অনুসারে, আরেকটা হলো কি অ্যান্টিমার্কোনি নিয়ম, যেহেতু খারাসের নিয়মে যে উৎপাদ হয় এটা মার্কোনি নিয়মের উল্টা হয়, এই কারণে এটার নাম হয় অ্যান্টিমার্কোনি নিয়ম। আর একটা নাম হয় পারক্সাইড ফলাফল। কেন হয় পারক্সাইড ফলাফল? কারণ পারক্সাইডের উপস্থিতি মার্কোনি নিয়মের উল্টা প্রোডাক্ট উৎপন্ন হয়, এই কারণে এটার নাম হয় পারক্সাইড ফলাফল। তাহলে এই তিনটি নামে কিন্তু এটাকে চিনা যায়, বা এই তিনটি নামে আমরা একে চিনি। ওকে, তো এখন তোমরা যদি একটা জিনিস খেয়াল করো যে অপ্রতিসম অ্যালকিন এর সাথে অপ্রতিসম বিকারকের যে যৌথ বিক্রিয়া, এই যৌথ বিক্রিয়ার এই আমরা দেখতে পাচ্ছি যে পারক্সাইডের উপস্থিতিতে প্রধান উৎপাদটা উল্টা হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমরা বলছি যে প্রধান উৎপাদ চেঞ্জ হলো কেন, এই কারণ যদি আমরা খুঁজতে চাই তাহলে আমাদের খারাসের নিয়মটা জানতে হবে এবং তার বিক্রিয়ার ক্রিয়া কৌশল জানতে হবে। তো ক্রিয়া কৌশল জানলে অটোমেটিক্যালি আমরা বলতে পারবো প্রধান উৎপাদ পরিবর্তন হওয়ার কারণটা কি। ওকে, আচ্ছা, প্রথমত আমরা খারাসের নিয়মটা আগে জেনে নিই আসলে কি। তো তোমরা খারাসের নিয়ম যদি পরীক্ষা আসে তাহলে তোমরা বলবা পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়ায় অপ্রতিসম অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে, বিকারক অনুর হাইড্রোজেন পরমাণু অথবা ধনাত্মক অংশ ওই কার্বনে যুক্ত হবে। তাহলে দ্যাট মিনস হাইড্রোজেন যদি এনে যুক্ত হয় CH2 আর ব্রোমিন এনে যুক্ত হবে, তার মানে কি ব্রোমিনটা 1 নম্বর কার্বন হবে, তার মানে বোঝাই যাচ্ছে 1 নম্বর কার্বন ব্রোমিন হবে, CH2 হবে, তার মানে 1 ব্রোমোপ্রোপেন প্রধান উৎপাদ হবে ওনার নিয়ম অনুযায়ী। ওকে, এখন প্রশ্ন হলো উনি নিয়মটা কোত্থেকে এটা দিলেন, এর কারণ খুঁজতে গেলে আমার কি জানতে হবে, অবশ্যই ক্রিয়া কৌশল জানতে হবে। আর ক্রিয়া কৌশলটা বলে দিবে আসলে প্রধান উৎপাদটা কেন এমন হলো। ওকে, তাহলে এটার ব্যাখ্যা আমরা যাওয়ার আগে আমি আবার একটু বলে নিচ্ছি খারাসের নিয়মটা কি হবে। তাহলে খারাসের নিয়মটা তোমরা বলবা কি, জৈব পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়ায় অপ্রতিসম অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে, বিকারক অনুর হাইড্রোজেন পরমাণু অথবা ধনাত্মক অংশ ওই কার্বনে যুক্ত হবে। অর্থাৎ CH যে আছে, CH এর মধ্যে এসে হাইড্রোজেনটা যুক্ত হয়ে CH2 হবে, এই যে CH2 হলো, আর ব্রোমিন এসে এনে যুক্ত হয়ে 1 ব্রোমোপ্রোপেন উৎপন্ন হবে প্রধান উৎপাদ। তা নিয়ম অনুযায়ী এখন নিয়মটা কেন এমন করলেন এর ব্যাখ্যা দিতে গেলে আমাদের কি লাগবে, হ্যাঁ, এর ব্যাখ্যা দিতে গেলে আমাদের মেকানিজমটা বুঝতে হবে। তাহলে ক্রিয়া কৌশলটা যদি বুঝি তাহলে আর উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে এই বিক্রিয়াটাও আবার 3 ধাপে ঘটবে। তাহলে প্রথম ধাপটা যে সৃষ্টি হবে, প্রথম ধাপটা হলো মুক্তমূলক সৃষ্টি ধাপ। এই ধাপে মুক্তমূলক সৃষ্টি হবে। ওকে, তো মুক্তমূলক সৃষ্টি হলে দেখো মুক্তমূলক কিভাবে সৃষ্টি হয়। তাহলে আমার জৈব যে পারক্সাইড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, জৈব পারক্সাইড, দেখতে পাচ্ছ জৈব পারক্সাইড। এই জৈব পারক্সাইডে এই অক্সিজেন দুটার মধ্যে কিন্তু তড়িৎ-ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই। ওকে, তো না থাকার কারণে দেখা যাবে অক্সিজেন করবে কি, এই ইলেকট্রন নিয়ে যাবে, এই অক্সিজেন তার ইলেকট্রন নিয়ে যাবে, অর্থাৎ যার ইলেকট্রন শেষে নিয়ে বন্ধনের সুষম বিভাজন করবে। তোমরা জানো বন্ধনের সুষম বিভাজনের ফলে কি সৃষ্টি হয়, মুক্তমূলক সৃষ্টি হয়। তার মানে সে কি করবে, অ্যালকোক্সি মুক্তমূলক সৃষ্টি হবে। দেখো, অর্থাৎ দুইটা অ্যালকোক্সি, এখানে একটা দুইটা অ্যালকোক্সি মুক্তমূলক সৃষ্টি হবে। খুব খেয়াল করো। তো এই অ্যালকোক্সি মুক্তমূলকটা এই যে আক্রমণকারী বিকারক থেকে যতক্ষণ পর্যন্ত মুক্তমূলক সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রথম ধাপ চলতে থাকবে। আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, আমরা দেখতে পাচ্ছি যে মার্কোনি নিয়মে প্রধান উৎপাদ যেটা ছিল, অ্যান্টিমার্কোনি নিয়মে তার বিপরীতটা হয়েছে, অর্থাৎ উৎপাদটা চেঞ্জ হলো কিসের কারণে, পারক্সাইডের উপস্থিতির কারণে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ পরিবর্তন হয় যার উপস্থিতির কারণে বিক্রিয়ার প্রথম ধাপটা কিন্তু সে শুরু করবে, এটা খেয়াল রাখবো যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে বিক্রিয়ার প্রথম ধাপটা এই কারণে কিন্তু পারক্সাইড দিয়ে শুরু হয়েছে। তাহলে পারক্সাইড দিয়ে শুরু হবে, তাহলে পারক্সাইড দিয়ে শুরু হলে আমি পারক্সাইড লিখলাম, আর হাইড্রোজেন ব্রোমাইড এখানে। আবার দেখো এখানে যেহেতু মুক্তমূলক সৃষ্টি হয়েছে, আমরা মুক্তমূলক নিয়ে আর এর আগেই আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানি। মুক্তমূলকগুলোর বৈশিষ্ট্য কি আমরা বলেছিলাম যে মুক্তমূলকগুলো অত্যন্ত সক্রিয় হয়। একটা মুক্তমূলক সৃষ্টির সাথে তার একটা মুক্তমূলককে আক্রমণ করে, আর যদি মুক্তমূলক না পায় যৌগকে আক্রমণ করে, যৌগের সবচেয়ে ছোট পরমাণুকে নিয়ে নিজে যৌগ তৈরি করে যৌগটাকে মুক্তমূলকে পরিণত করে। তাহলে এবার মুক্তমূলক কাকে আক্রমণ করতেছে, হাইড্রোজেন আর যৌগকে, যৌগের সবচেয়ে ছোট পরমাণুকে হাইড্রোজেন, তা হাইড্রোজেনকে নিয়ে সে নিজে যৌগ তৈরি করবে।
তাহলে দেখো এই হাইড্রোজেনকে নিয়ে নিজে যৌগ তৈরি করবে, তার মানে কি এই হ্যাঁ কিন্তু এই বেজোর ইলেকট্রন নিয়ে চলে যাবে, হাইড্রোজেন ব্রোমিন কিন্তু তার বেজোর ইলেকট্রন নিয়ে চলে যাবে, চলে গেলে এই বেজোর ইলেকট্রন মিলে কিন্তু কি হবে, অ্যালকোহল তৈরি হবে। ওকে, আর এদিকে কিন্তু ব্রোমিন মুক্তমূলক সৃষ্টি হবে। দেখো ব্রোমিন মুক্তমূলক সৃষ্টি হবে। দেখো তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, স্টেপ 1টা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। স্টেপ 1টা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এবার এই দেখো এই ধাপে এই যে ব্রোমিন মুক্তমূলক যে আক্রমণ করে কি করবে, এই ধাপে অ্যালকাইল মুক্তমূলক সৃষ্টি হবে। অ্যালকাইল মুক্তমূলক সৃষ্টি হবে। তোমরা সবাই বুঝছো কিনা আমাকে জানা, প্রথম ধাপটা ক্লিয়ার কিনা, প্রথম ধাপটা ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার? সবাই বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে। অর্ণব বুঝছো? তাহজিব ক্লিয়ার? নাফিস রহমান ওকে। তাহলে এবার আসো, তাহলে এই ব্রোমিন মুক্তমূলক যে এবার কাকে আক্রমণ করবে, প্রোপিনকে আক্রমণ করবে, তাই না? ব্রোমিন মুক্তমূলক এবার প্রোপিনকে আক্রমণ করবে। ওকে, ব্রোমিন মুক্তমূলক আক্রমণ করবে কাকে, প্রোপিনকে। তাহলে প্রোপিনকে আক্রমণ করলে এখানে দেখো প্রোপিনে কিন্তু পাই বন্ধনে এক জোড়া ইলেকট্রন আছে, পাই বন্ধনে এক জোড়া ইলেকট্রন রয়েছে। দেখো এই এক জোড়া ইলেকট্রনের মধ্যে এক জোড়া ইলেকট্রনের মধ্যে দেখো এই বেজোর ইলেকট্রনটা এই বেজোর ইলেকট্রনের সাথে যুক্ত কিন্তু এই কার্বনের সাথে যুক্ত হতে পারবে, আবার এই বেজোর ইলেকট্রন এই কার্বনে এই বেজোর ইলেকট্রনের সাথে এই কার্বনের সাথে যুক্ত হতে পারে। তাহলে দুই কার্বনের সাথে কিন্তু এই ব্রোমিন মুক্তমূলকটা যুক্ত হতে পারে, কারণ এটা আমি যে দুইটা ফোঁটা দিচ্ছি এটা কিন্তু পাই বন্ধনের পরিবর্তে দিলাম। ওকে, তো এখন দেখো তাহলে যদি ঘটনাটা এমন ঘটে, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা বুঝতে হবে কিন্তু সবাই দেখো, যদি এই ব্রোমিনটা এই কার্বনের সাথে যুক্ত হয় তাহলে এই বেজোর ইলেকট্রনটা চলে আসবে এখানে, এই বেজোর ইলেকট্রন চলে আসবে এখানে, তাহলে এই দুইটা বেজোর ইলেকট্রন দিয়ে এক জোড়া ইলেকট্রন দিয়ে কার্বনের সাথে বন্ধন তৈরি হবে। তাহলে এখানে বলো তো ঘটনাটা এমন হবে কিনা। আর তার মানে এই বেজোর ইলেকট্রন থাকবে কোথায়, এই কার্বনে, তার মানে এই কার্বনে যদি এই বেজোর ইলেকট্রন থাকে তার মানে কি 2 ডিগ্রি মুক্তমূলক হবে, 2 ডিগ্রি মুক্তমূলক হবে। ওকে, আচ্ছা এবার আসো, যদি মনে করো আর একটা ঘটনা হলো, যদি মনে করো এই ব্রোমিনটা এই কার্বনের সাথে যুক্ত, তাহলে এই বেজোর ইলেকট্রন এই ব্রোমিনের বেজোর ইলেকট্রনের সাথে যুক্ত কি করবে, এর সাথে যুক্ত হবে। তার মানে এখানে সবাই খেয়াল করো যে এখানে ব্রোমিনের সাথে ব্রোমিন এখানে যুক্ত হবে, আর তার স্বাভাবিক কারণে এই ব্রোমিন যখন এখানে যুক্ত হবে তাহলে এই বেজোর ইলেকট্রনটা এই কার্বনের সাথে থাকবে, তার মানে এখানে একটা মুক্তমূলক হবে। আর তাহলে এটাকে আমরা বলবো 1 ডিগ্রি মুক্তমূলক। এবার আমার মনে হয় তোমরা একদম ফুলফিল ভাবে ক্লিয়ার হয়েছ। আমার মনে হয় এবার তোমরা ক্লিয়ার। দেখো তাহলে দ্বিতীয় ধাপে কিন্তু 2 ডিগ্রি মুক্তমূলক সৃষ্টি হলো, 1 ডিগ্রি মুক্তমূলক সৃষ্টি হলো, অ্যালকাইল মুক্তমূলক সৃষ্টি হলো। তোমাদেরকে কিন্তু আমি অ্যালকাইল মুক্তমূলকের স্থায়িত্বের ক্রম পড়িয়েছিলাম। তো অ্যালকাইল মুক্তমূলকের স্থায়িত্বের ক্রম কি ছিল, 3 ডিগ্রি গ্রেটার দেন, 2 ডিগ্রি গ্রেটার দেন, 1 ডিগ্রি গ্রেটার দেন মিথাইল মুক্তমূলক। তো এই 3 ডিগ্রি কেন ছিল মনে আছে, সবচেয়ে বেশি স্থায়ী কারণ এখানে স্থানিক বাধা সবচেয়ে বেশি ছিল, স্টেরিক হিন্ডেন্স বেশি ছিল। অর্থাৎ 3 ডিগ্রি মুক্তমূলকে স্থানিক বাধা বা স্টেরিক বাধা বেশি থাকার কারণে এটি বেশি কি ছিল, স্থায়ী ছিল, সক্রিয় কম ছিল। খুব খেয়াল করবে ব্যাপারটা। তাহলে স্বাভাবিকভাবে এখানে 2 ডিগ্রি 1 ডিগ্রির মধ্যে 2 ডিগ্রি মুক্তমূলক বেশি স্থায়ী হবে।
আর আমরা বলছিলাম যে এটা বেশি স্থায়ী হয়, প্রধান উৎপাদ কিন্তু সেটাই দেয়। তাহলে স্বাভাবিকভাবে 2 ডিগ্রি মুক্তমূলকটা যেহেতু বেশি স্থায়ী, তাহলে প্রধান উৎপাদ কিন্তু এটাই দিবে। তাহলে দ্যাট মিনস আমরা লাস্ট যে স্টেপটা সেটা হলো যৌথ যৌগ গঠন ধাপ দিব, ঠিক আছে, কিন্তু এটা স্থায়ী কোনটা, 2 ডিগ্রি মুক্তমূলকটা বেশি স্থায়ী। ওকে, তো এখন এইটা দেখো 2 ডিগ্রি মুক্তমূলকটা আমরা লিখলাম, যেহেতু এটা বেশি স্থায়ী এটা প্রধান উৎপাদ দিবে। এখন তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, এই 2 ডিগ্রি মুক্তমূলক যেহেতু বেশি স্থায়ী এটা প্রধান উৎপাদ দিবে, এর মধ্যে যে ঘটনাটা ঘটবে সেটা হলো এই মুক্তমূলক কিন্তু এখানে কিন্তু আর মুক্তমূলক নাই যাকে সে আক্রমণ করবে, বাট বিকারক অণু রয়েছে। হাইড্রোজেন ব্রোমাইড তো আর তুমি এক অণু না, বিক্রিয়াস্থলে তো অসংখ্য কোটি কোটি হাইড্রোজেন অণু থাকবে, হাইড্রোজেন ব্রোমাইড অণু থাকবে, এই প্রোপিন অণু থাকবে বিক্রিয়ক হিসাবে। তো এখন এই মানে 2 ডিগ্রি কার্বনিয়াম মুক্তমূলক কি করবে, হাইড্রোজেন ব্রোমাইডকে আক্রমণ করবে প্রশমন হওয়ার জন্য। তো প্রশমন হওয়ার জন্য যখন আক্রমণ করবে, তাহলে তোমরা জানো এই হাইড্রোজেন ব্রোমাইডে একটা হাইড্রোজেন আছে আর একটা ব্রোমিন আছে, এর মধ্যে সবচেয়ে ছোট পরমাণু হাইড্রোজেন। তো সে করবে কি, এই সবচেয়ে ছোট পরমাণুকে নিয়ে নিজে যৌগ তৈরি করবে, ওকে। আর ব্রোমিন করবে কি, মুক্ত জোড় ইলেকট্রনটা নিয়ে আলাদা হয়ে যাবে। তো আলাদা হয়ে গেলে দেখো তো এটা কিন্তু চলে যাবে কার সাথে, এর সাথে। তাহলে CH3 CH2 CH2 Br হবে, আর এখানে ব্রোমিনটা কিন্তু আলাদা একটা নতুন মুক্তমূলক সৃষ্টি হবে, ব্রোমিনটা আলাদা একটা নতুন মুক্তমূলক সৃষ্টি হবে। তার মানে কি, তাহলে দেখো অ্যালকাইল মুক্তমূলক হাইড্রোজেন ব্রোমাইডকে আক্রমণ করে নতুন আরেকটি ব্রোমিন মুক্তমূলক কিন্তু সৃষ্টি করলো। ওকে, তো এই পর্যন্ত তোমরা দেখো সবাই কিন্তু এই পর্যন্ত বুঝছো কিনা যে মেকানিজমটা একদম ফুলফিল পাবে। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমার মনে হয় তোমাদের পরে সামনে আগাইতে আমার একটু সুবিধা হবে। ক্লিয়ারলি বুঝছো কিনা দেখো, ফুলফিল পাবে, 3টি ধাপ বুঝছো কিনা। না বুঝলে কিন্তু আমাকে কোনো না কোনো ধাপ আবার বোঝাতে হবে, তোমাদের কোনো ধাপে কোনো সমস্যা আছে কিনা, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 3টা ধাপ বুঝতে সমস্যা হয়েছে কিনা কোথাও, বা আবার বোঝাতে হবে কিনা প্রথম থেকে, বা প্রথম কোনো একটি ধাপ তোমাদেরকে আবার বোঝাতে হবে কিনা, আমাকে একটু ক্লিয়ারলি বলো। স্যার ব্রোমিন মুক্তমূলক কি করে পড়ে, আচ্ছা থ্যাংক ইউ। প্রথম ধাপে ব্রোমিন মুক্তমূলক সৃষ্টি হচ্ছে কার জন্য, পারক্সাইডের জন্য। দেখো পারক্সাইড থেকে সুষম বিভাজনের ফলে অ্যালকোক্সি মুক্তমূলক সৃষ্টি হলো। এই অ্যালকোক্সি মুক্তমূলক হাইড্রোজেন ব্রোমাইডকে আক্রমণ করে হাইড্রোজেন যেহেতু সবচেয়ে ছোট পরমাণু তাকে নিয়ে অ্যালকোহল তৈরি করলো, আর ব্রোমিন মুক্তমূলক সৃষ্টি হলো। এটা হলো বিক্রিয়া স্টার্টিং ধাপ, আর বিক্রিয়াটা শুরু হলো কিন্তু ব্রোমিন মুক্তমূলক দিয়ে। তো তারা কিন্তু এই পারক্সাইড কিন্তু আর নতুন করে আর মুক্তমূলক সৃষ্টি করবে না, যা সৃষ্টি করার সে করে দিয়েছে, শেষ। এই ব্রোমিন মুক্তমূলক যে দ্বিতীয় ধাপে প্রোপিনকে আক্রমণ করবে, প্রোপিনকে আক্রমণ করে কিন্তু অ্যালকাইল মুক্তমূলক সৃষ্টি করলো, এবং করলো কি, কয় ধরনের সৃষ্টি করলো, 2 ধরনের, 2 ডিগ্রি মুক্তমূলক আর 1 ডিগ্রি মুক্তমূলক সৃষ্টি হলো। ওকে, এর মধ্যে আমরা বলছিলাম 2 ডিগ্রি মুক্তমূলক কিন্তু অত্যন্ত স্থায়ী, আমরা বলছিলাম যেটা বেশি স্থায়ী এটা বেশি প্রধান উৎপাদ দেয়, তাহলে 2 ডিগ্রি মুক্তমূলকটা প্রধান উৎপাদ দিবে। যেহেতু 2 ডিগ্রি মুক্তমূলক প্রধান উৎপাদ দেয়, তাই আমি এটাকে এখানে আনলাম। তা আমরা অ্যালকাইল মুক্তমূলক আনলো, কিন্তু দেখো তো ব্রোমিন মুক্তমূলক তো আক্রমণ করেই শেষ, সৃষ্টি করে দিল কি অ্যালকাইল মুক্তমূলক। তো অ্যালকাইল মুক্তমূলক আর একটা মুক্তমূলক খুঁজে পাবে কোথায়, যেহেতু বিক্রিয়ক অণু দিছো তুমি কি, হাইড্রোজেন ব্রোমাইড, স্বাভাবিকভাবে অ্যালকাইল মুক্তমূলক কিন্তু হাইড্রোজেন ব্রোমাইড তো আর অসংখ্য বিক্রিয়ক অণুর আছে। তো এখন এই হাইড্রোজেন ব্রোমাইডকে আক্রমণ করে সবচেয়ে ছোট পরমাণু হাইড্রোজেনকে নিয়ে এসে CH2 হয়ে প্রশম যৌগ তৈরি করে ফেলবে 1 ব্রোমোপ্রোপেন। তো স্বাভাবিকভাবে এই ব্রোমিনের যে এখানে তো এই বেজোর ইলেকট্রন নিয়ে এই বেজোর ইলেকট্রনের সাথে যুক্ত এই CH2 হলো, তাহলে ব্রোমিনের বেজোর ইলেকট্রন এনে নতুন আর একটি ব্রোমিন মুক্তমূলক সৃষ্টি হলো। তার মানে কি 1 ব্রোমো প্রোপেন সৃষ্টি হওয়ার পাশাপাশি ব্রোমিন মুক্তমূলক সৃষ্টি হলো। ব্রোমিন মুক্তমূলক সৃষ্টি হওয়া বুঝছো কিনা, বা এই 3টা ধাপ ক্লিয়ার কেন এটা বুঝো। এখানে কিন্তু আমার অনেক কাজ আছে আরো, আমাকে একটু ক্লিয়ার করো সবাই। হ্যাঁ, লাস্ট স্টেপে ব্রোমিন মুক্তমূলক কিভাবে সৃষ্টি হলো এবার মনে হয় বুঝতে পেরেছো। ওইতে 2 ডিগ্রি মুক্তমূলক যা আসছে সে তো বিক্রিয়াস্থলে তো হাইড্রোজেন ব্রোমাইড আরও আছে, তো সেখানে যে সে আক্রমণ করে সবচেয়ে ছোট পরমাণু হাইড্রোজেনকে নিয়ে CH2 হলো, ঠিক আছে। তো CH2 হলো, এই CH2
তাহলে স্বাভাবিকভাবে এই ব্রোমিন তার বেঞ্জল ইলেকট্রন নিয়ে আরেকটা নতুন ব্রোমিন মুক্তমূলক সৃষ্টি হলো। এবার মনে হয় সুফিয়ান তুমি বুঝতে পেরেছো, একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো আমার মনে হয়। বুঝছো কিনা আমাকে ক্লিয়ারলি বলো, এবার বুঝছো কিনা তুমি বলো। সুফিয়ান বুঝছো? সুফিয়ান ক্লিয়ার কিনা? সাইফ আল সুফিয়ান তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? লাস্ট স্টেপের ব্রোমিনের কি আর কোনো কাজ নাই স্যার? আছে, ওয়েট অ্যান্ড সি। আমি এটা লেগেই বলছি এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, স্টেপ 3 পর্যন্ত বুঝছো কিনা, এরপরে কাজ আছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো। আমি আরও অনেক বললাম না এটাতে আরও কাজ আছে, অপেক্ষা করো, আরও অনেক কিছু বোঝাতে হবে এখানে। এই পর্যন্ত আপাতত বুঝছো কিনা, এই পর্যন্ত আগে বুঝলে এরপরে দ্বিতীয় আরও কি কাজ আছে একটু ওয়েট করো। এই পর্যন্ত বুঝছো কিনা রেসপন্স দাও, তারপরে দেখা যাক কি আছে না আছে, আমরা বিস্তারিত আলোচনা করব। এই পর্যন্ত বুঝলে তারপরে আমি বিস্তারিত আলোচনা করছি, একটু ওয়েট করো। হ্যাঁ জি স্যার, ওকে। আচ্ছা তাহলে একটু খেয়াল করো তো, এই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 মধ্যে কোন ধাপটা প্রধান উৎপাদ নির্ধারণকারী ধাপ? আমাকে বলো দেখি, প্রধান এই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 মধ্যে কোনটা প্রধান উৎপাদ নির্ধারণকারী ধাপ? তিনটির মধ্যে কোনটি প্রধান উৎপাদ নির্ধারণকারী ধাপ? আমাকে একটু বলো দেখি কোনটি প্রধান উৎপাদ নির্ধারণকারী ধাপ? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 মধ্যে কোনটি প্রধান উৎপাদ নির্ধারণকারী ধাপ? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 মধ্যে স্টেপ 2, থ্যাংক ইউ, স্টেপ 2। এখন একটা মজার বিষয় দেখো, স্টেপ 2তে কিন্তু ব্রোমিন মুক্তমূলক যে আক্রমণ করেছে, আমি তোমাদেরকে একটা জিনিস পড়িয়েছিলাম মুক্তমূলকের বৈশিষ্ট্যের বিষয়ে। মুক্তমূলকগুলো অত্যন্ত সক্রিয় হয়। মুক্তমূলক আরেকটি মুক্তমূলককে আক্রমণ করে যৌগ তৈরি করে, মুক্তমূলক যদি না পায় যৌগকে আক্রমণ করে সবচেয়ে ছোট পরমাণুকে নিয়ে নিজে যৌগ তৈরি করে যৌগটাকে মুক্তমূলকে পরিণত করে। এমন ঘটনা কিন্তু এখানে ঘটেছে, সবচেয়ে ছোট পরমাণু হাইড্রোজেনকে নিয়ে নিজে যৌগ তৈরি করেছে, যৌগটাকে মুক্তমূলকে পরিণত করছে। ওকে, খুব খেয়াল করো। আবার আরেকটা জিনিস বলছিলাম, মুক্তমূলকগুলো চেইন বিক্রিয়া সম্পন্ন করে, মনে আছে কিনা? আর চেইন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া শুরু হয় কখনো থামে না, চলতেই থাকে, যতক্ষণ পর্যন্ত সাবস্টেন্স অণু থাকবে অর্থাৎ পদার্থ থাকবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া চালাইতে থাকবে সে। তাহলে এখন দেখো, এই ব্রোমিন মুক্তমূলক সৃষ্টি করে দিল, এই ব্রোমিন মুক্তমূলক বিক্রিয়া করলো ঠিকই, ফাইনাল প্রোডাক্ট পাইলাম, পাওয়ার পর আবার ব্রোমিন মুক্তমূলক সৃষ্টি হলো। তাহলে এটা তো আর বসে থাকবে না, এই ব্রোমিন মুক্তমূলক ফার্দার আবার কি করবে? দ্বিতীয় স্টেপটাকে পুনরাবৃত্তি ঘটাবে। তাহলে দ্বিতীয় ধাপের যে ঘটনাটা ঘটছে, যে ব্রোমিন মুক্তমূলক আক্রমণ করে অ্যালকাইল ফ্রি রেডিক্যাল তৈরি করছে, ঠিক সেম কাজটা আবার এই ব্রোমিন মুক্তমূলক আরেক অণুকে আক্রমণ করবে। তা আরেক অণুকে আক্রমণ করে এরকম তৈরি করবে, দ্যাট মিনস সে আবার মুক্তমূলক সৃষ্টি করবে। তাহলে ব্রোমিন মুক্তমূলক বারবার সৃষ্টি হতে থাকবে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন ব্রোমাইড আর প্রোপিন থাকবে বিক্রিয়াস্থলে। যতক্ষণ পর্যন্ত বিক্রিয়ক অণু থাকবে ততক্ষণ পর্যন্ত ব্রোমিন মুক্তমূলক সৃষ্টি হতে থাকবে, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় ধাপটি বারবার পুনরাবৃত্তি করতে থাকবে। তাহলে দ্যাট মিনস বারবার পুনরাবৃত্তি থাকবে, বিক্রিয়াও চলতে থাকবে, বিক্রিয়া আর থামবে না, বিক্রিয়া অটোমেটিক্যালি চলবে। এজন্য বিক্রিয়া বলা যায় যে মুক্তমূলক যে বিক্রিয়া, মুক্তমূলক বিক্রিয়াগুলো চেইন বিক্রিয়া সম্পন্ন করে। তাহলে তোমার অনেক সময় আসতে পারে যে পারক্সাইড ফলাফল বা অ্যান্টিমার্কুরি নিয়ম বা খারাসের নিয়ম চেইন বিক্রিয়া সম্পন্ন করে ব্যাখ্যা করা। তাহলে তোমাকে কিন্তু এই পর্যন্ত আসার পর তুমি বলবা যে এই ব্রোমিন মুক্তমূলক পুনরায় আবার দ্বিতীয় ধাপটিকে পুনরাবৃত্তি ঘটাবে, দ্বিতীয় ধাপটিকে আবার ঘটাবে, তৃতীয় ধাপটি বারবার ঘটাবে, যতক্ষণ পর্যন্ত বিক্রিয়া কোনো থাকবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলতে থাকবে। তো এই জন্য বলা যায় যে পারক্সাইড ফলাফল বা অ্যান্টিমার্কুরি নিয়ম বা খারাসের নিয়ম থেকে দেখা যাচ্ছে যে পারক্সাইড ফলাফল কি করে? চেইন বিক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ মুক্তমূলকগুলো চেইন বিক্রিয়া সম্পন্ন করে। তা আমার মনে হয় ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো যে চেইন বিক্রিয়া সম্পন্ন করার কারণটা ক্লিয়ার কিনা, তোমরা আমাকে একটু জানাও। যে এখানে মার্কুরি নিয়ম বা খারাসের নিয়ম বা আমরা বলতে পারি অ্যান্টিমার্কুরি নিয়ম চেইন বিক্রিয়া সম্পন্ন করে অ্যান্সার আসলে ইনশাল্লাহ আপনারা পারবেন কিনা। সবাই আমাকে একটু কমেন্টে জানাও যে যদি কখনো আসে যে পারক্সাইড ফলাফল বা অ্যান্টিমার্কুরি নিয়ম বা খারাসের নিয়ম চেইন বিক্রিয়া সম্পন্ন করে, ব্যাখ্যা করো, এটা পারবা কিনা। মূলত তোমরা এই পর্যন্ত আসবা, যাওয়ার পর বলবা যেহেতু ফাইনাল উৎপাদে ব্রোমিন মুক্তমূলক সৃষ্টি হয়েছে, এই ব্রোমিন মুক্তমূলকটি পুনরায় আবার দ্বিতীয় তৃতীয় ধাপটিকে পুনরাবৃত্তি ঘটাবে, অর্থাৎ সর্বদা দেখা যাবে এই দ্বিতীয় তৃতীয় ধাপটি পুনরাবৃত্তি করবে, বারবার ঘটতে থাকবে যতক্ষণ পর্যন্ত বিক্রিয়া কোনো থাকবে। তাহলে এই বিক্রিয়া কখনো থামবে না। আমরা জানি যে বিক্রিয়া কখনো থামে না
তাকে আমরা চেইন বিক্রিয়া বা চেইন রিয়াকশন বলি। এই জন্য বলা যায় যে মুক্তমূলকগুলো চেইন বিক্রিয়া সম্পন্ন করে। আর এই চেইন বিক্রিয়ার ধারণা আমরা পাইলাম কোত্থেকে? মার্কোনিকভ নিয়ম থেকে, অ্যান্টি মার্কোনি নিয়ম থেকে, অথবা খারাসের নিয়ম থেকে। ওকে, তো আশা করি ইনশাল্লাহ ব্যাপারটা একদম ক্লিয়ার, ফুলফিলভাবে তোমাদের কারোরই বুঝতে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। অবশ্যই তোমরা পারবে। আমার মনে হয় সুফিয়ান তোমার প্রশ্নের অ্যান্সারও তুমি পেয়ে গেছো আমার মনে হয়। এটার আর কাজ নাই বলতে, এখন কাজটা অবশ্যই ব্রুমিন মুক্তমূলকের কাজ তুমি খুঁজে পেয়েছো। আসলে সে কি কাজটা করবে, কি আকাম করবে, সে ভালো কাজ করবে না আকাম করবে, সারা জীবন সবার এখানে জ্বালায়া জ্বালায়া বিক্রিয়া করতে থাকবে। আমার মনে হয় সুফিয়ান তোমার অ্যান্সার তুমি খুঁজে পেয়েছো। ওকে, তো এই ছিল আমাদের মার্কোনিকভ নিয়ম, অ্যান্টি মার্কোনি নিয়ম। এই দুটি বিক্রিয়া থেকে অলওয়েজ সৃজনশীল প্রশ্ন হয়, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন আসে, এবং এগুলোর মেকানিজমগুলো বারবার আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে। আমি যেভাবে লিখছি আপনারা এইভাবে প্র্যাকটিস করে এইভাবেই লিখবেন, বইয়ের মতো করে নয়। বইয়ের মতো করে লিখলে হবে না, আমি যেভাবে লিখছি এইভাবে লিখতে হবে। অন্যভাবে আমি বলবো যে গ্রহণযোগ্য হবে না। আমি ঠিক সেম প্রসেসে লিখবা, আর তীর চিহ্নগুলো দেখাবা। তোমরা মেকানিজম করার সময় দেখা যায় কে তীর চিহ্ন কোত্থেকে কি ইলেকট্রন নিয়ে গেল না গেল মেকানিজমে দেখা না। মেকানিজম মানেই হলো কে কাকে আক্রমণ করে, কিভাবে ইলেকট্রন নিয়ে কিভাবে কি করতেছে না করতেছে, এই জিনিসগুলো দেখিয়ে দেয়া। তো এগুলো না দেখাইলে তো আর মেকানিজম হবে না, তো দেখাতে হবে এই জিনিসগুলো। আমি আবার আশা করবো যে তোমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দেখাবে। তো এগুলো হলো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দেব। এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই করে মেসেঞ্জারে দেখাবে। আর এই জিনিসগুলোর উপর আমরা প্রয়োগ দেখব, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন হিসেবে আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব, এবং তোমাদের হোমওয়ার্কগুলো আমি মেসেঞ্জারে দেখব। তো আমি তোমাদের হোমওয়ার্কটা দিচ্ছি। তোমরা CH2 CH ডাবল বন্ড CH2, এখানে আমি হাইড্রোজেন ব্রোমাইড দিলাম। এইটার বিক্রিয়ার কৌশল লিখবা। হোমওয়ার্ক, আজকে ক্লাসের লাস্ট টপিকস। হাইড্রোজেন ব্রোমাইড, এই বিক্রিয়ার কৌশল লিখবে। বিক্রিয়াটাও তোমরা লিখতে হবে নিজেরা। উৎপাদ দুইটা হবে তোমরা জানো, ডাবল প্রোডাক্ট উৎপন্ন হবে। বিক্রিয়াটা প্রথমে মূল বিক্রিয়াটা লিখবা, লেখার পর তোমার ফাইনাল প্রোডাক্ট দুইটা হবে। এরকমভাবে দুইটা প্রোডাক্ট হবে। লিখবা আগে উৎপাদটা, লেখার পর মূল বিক্রিয়াটা আগে লিখবা। লেখার পর বলবা যে এই বিক্রিয়াটা 3 ধাপে ঘটে, এরপরে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 দিয়ে বিক্রিয়ার কৌশলটা শেষ করবা। এটা তোমরা বুঝতেই পারছো যে পারক্সাইড নাই, দ্যাট মিনস এটা মার্কোনি নিয়মে হবে। এনে পারক্সাইড আছে, তার মানে এটা অ্যান্টি মার্কোনি নিয়ম বা খারাসের নিয়মে হবে। দুটি ক্রিয়া কৌশল লিখে অবশ্যই মেসেঞ্জারে আমাকে জানাবে। আশা করি মুসলিউদ্দিন রনিকে এতক্ষণে আমি দেখতে পাচ্ছি, ও তো সবসময় আগে ক্লাস করে আগে। আশা করব তুমি সবসময় লাইভে থাকা উচিত। তোমরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছো, সবাই একদম ফুলফিলভাবে বুঝতে পেরেছো, কারো বুঝতে সমস্যা হয়নি। সবাই বুঝছো কিনা আমাকে কমেন্টে জানাও। ওভারঅল আজকের ক্লাসে তোমরা ফুলফিলভাবে ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টে জানাও। সবাই ক্লিয়ার? সাইফাল, সুফিয়ান বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ারলি বুঝছো ইনশাল্লাহ? অবশ্যই সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। বুঝতে পারছো? হয়েছে? এখন সবাই এসে উপস্থিত। হ্যাঁ, অর্ণব ঠিক আছে, সুফিয়ান বুঝছো? আচ্ছা ঠিক আছে, বুঝছো তো আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে শোনো, প্রীতমকে এখন দেখতে পাচ্ছি আমি। তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমাদের আজকের এই পর্যন্ত থাকলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর শোনো, তোমাদের আমি বলবো, তোমরা যারা আমার এখানে পেমেন্ট করো, যে তাহমিদ, রূপক তাহমিদ সম্ভবত পেমেন্ট করেছো, করলে তোমরা আছে না আমার ফেসবুক মেসেঞ্জারের পার্সোনাল যে মেসেঞ্জার গ্রুপ ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে, ওইটার মধ্যে একটু কষ্ট করে সবাই
মেসেজ করে ওইখানে তোমার বিকাশ নাম্বারটা পাঠাবে। অবশ্যই আমাদের উচিত যে তোমরা জানো যে অনলাইনে ক্লাস নিতে কষ্ট বেশি, খরচও আছে, আর টাকাও কম নিচ্ছে তোমাদের নিজেদের জন্য। তোমরা চেষ্টা করবা পেমেন্টটা 10 তারিখের মধ্যে সময় একটু করে দেওয়ার জন্য। আমি বিকাশ নাম্বার 2টি দিয়েছি, তোমাদের একটাতে সমস্যা হলে আরেকটা দিতে পারবা। রকেট নাম্বারও দিয়েছি, যেটাতে সুবিধা হয় আর কি। তোমরা 10 তারিখের আগে পেমেন্ট করে দিবা। আর একটা বিষয় হলো, অবশ্যই বিকাশ করার পরে বিকাশ নাম্বারটা ফেসবুকের মেসেঞ্জার গ্রুপের না, ফেসবুক গ্রুপে না, আমার মেসেঞ্জার গ্রুপে তোমরা মেসেজ করে একটু কষ্ট করে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, লিখবা বেশি করে, কারণ মেকানিজমগুলো না লিখলে কিন্তু মনে থাকে না। কারণ এগুলা আমরাও আমাদের সময় ছিল, আমরা প্রচুর লিখতে হয়েছে, এগুলো লিখে 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 প্র্যাকটিস করে আমাদেরকে অভ্যস্ত হইতে হয়েছে কোনটার পর কোনটা, কোন স্টেপের পর কোনটা কীভাবে ঘটবে। নাইলে কিন্তু আজকে করছো কালকে ভুলে দেবে, কথা বলছি। কারণ এগুলো পরীক্ষা আসবেই, মাস্ট, খুবই ইম্পর্ট্যান্ট এবং এসেনশিয়াল টপিকস। এগুলো মিস করলে বা না পারলে কিন্তু বিপদ সামনে অনিবার্য। তো আশা করবো তোমরা এগুলো প্র্যাকটিস করে নিজেদের মধ্যে খুব ভালো এক্সপার্টনেস চলে নিয়ে আসবে। আমার বিশ্বাস। সমস্যা হলে অবশ্যই মেসেঞ্জারে নক দিবে। আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।